লেখচিত্রটা এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট, কারণ লেখচিত্র বেস্ট কোশ্চেন পরীক্ষাতে অনেক পাবি। এবং লেখচিত্র তোদেরকে এখন বোঝা শিখতে হবে। ক্লাস 9-10 লেখচিত্রকে যদি স্কিপ করেও আসিস, এখন লেখচিত্র ছাড়া উপায় হবে না। প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা কনসেপ্ট লেখচিত্র ছাড়া উপায় নেই। সুতরাং লেখচিত্র তো মাস্টারি তোকে করতেই হবে, এখন কিছু করার নেই। বুঝতে না পারলেও চাপ নিয়ে বুঝতে হবে। মুখস্থ করে তো যাওয়া যাবে না, কারণ এমন এমন কনসেপ্ট দিবে, কনসেপচুয়াল কোশ্চেন দিবে, তুই ধরতেই পারবি না। শুধু মুখস্থ বিদ্যায় হবে না। সুতরাং বোঝার চেষ্টা কর খুব ভালোভাবে। ওকে। আমরা বেগ সময় লেখচিত্রটাকে গুরুত্ব দেবো বেশি। যা কোশ্চেন আসবে তোদের বেগ সময় লেখচিত্র থেকেই আসবে। বেগ সময় লেখচিত্র বলতে একদিকে সময় অক্ষ থাকবে, আর একদিকে বেগ থাকবে। বেগ দ্রুতি যাই থাকুক না কেন, একদিকে সময় আর একদিকে বেগ। আচ্ছা, এই লেখচিত্রে বস্তুর বিভিন্ন অবস্থাকে আমরা প্রকাশ করব। যেমন যদি বস্তু, 1 নাম্বার, যদি বস্তু স্থির অবস্থায় থাকে। স্থির অবস্থা মানে বস্তু গতিশীল নেই। গতিশীল নেই মানে সময়ের সাথে অবস্থার পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে? তো সময়ের সাথে যদি অবস্থার পরিবর্তন না হয়, তাহলে সময়ের সাথে ওর বেগও পাওয়া যাবে না। ওখানেই বসে আছে, বেগ কত? 0। তার মানে কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে, তাহলে সময়ের সাথে তার বেগ নেই। বেগ কোথায় আছে? এখানেই আছে। আর একটু কিছু সময় পরে গেলে বেগ কোথায় আছে? এখানেই আছে। আর একটু কিছু সময় পরে গেলে বেগ কোথায় আছে? এখানে, মানে জিরোতেই পড়ে আছে। তাহলে এক্স অ্যাক্সিসের ওপরেই সেই লেখচিত্রটাকে পাওয়া যাবে। বোঝা গেল? এক্স অ্যাক্সিসের ওপরেই সেই লেখচিত্র। এটা এটা কার ক্ষেত্রে বললাম? বস্তু যদি স্থির অবস্থায় থাকে। 2 নাম্বার, বস্তু যদি সমবেগে গতিশীল হয়। গতিশীল হয়েছে এবার, কিন্তু সমবেগে যাচ্ছে। তো সমবেগে গতিশীল হওয়া মানে, মন দিয়ে বুঝবি, এদিকটা টাইম, এদিকটা ভেলোসিটি। ঠিক আছে? মানে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হচ্ছে না, বেগের ফিক্সড একটা ভ্যালু আছে। যখন প্রথম দিকে আমি বেগ দেখলাম, দেখলাম যে 5 মিটার পার সেকেন্ড। কিছুক্ষণ পরে বেগ দেখছি 5 মিটার পার সেকেন্ড। তার কিছুক্ষণ পরে বেগ দেখছি 5 মিটার পার সেকেন্ড। তার মানে প্রত্যেকটা পয়েন্টে 5 মিটার পার সেকেন্ড। এরকম লেখচিত্র কাকে প্রকাশ করছে? সমবেগে গতিশীলতাকে। তুই দেখেই বুঝতে পারছিস যে বেগের মান চেঞ্জ হচ্ছে না। এটা বেগের মান তো, বেগের মান চেঞ্জ হচ্ছে না। তো বেগের মান চেঞ্জ হচ্ছে না মানে সমবেগে চলছে। এখানে বেগের কোনো মানই নেই, তার মানে এটা স্থির অবস্থাতে আছে। ক্লিয়ার? এইভাবে কিন্তু বোঝাটা শিখতে হবে। 3 নাম্বার, এবার বেগ সমান নাই, বেগ ধীরে ধীরে বাড়ছে। যদি বেগ ধীরে ধীরে বাড়ে, তার মানে ওর মধ্যে ত্বরণ আছে, তাই তো? একক সময়ে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলি। তো ত্বরণ আছে। এবার ত্বরণও 2 টাইপের হতে পারে। ত্বরণ সমানও হতে পারে, ত্বরণ অসমানও হতে পারে। এমন হতে পারে প্রত্যেক 1 সেকেন্ডে ত্বরণ 5 মিটার পার সেকেন্ড করেই বাড়ছে, তাহলে সেটা সমত্বরণ। আবার এমনও হতে পারে প্রথম 1 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড বেড়ে গেল, তারপরে 1 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড বেড়ে গেল, তাহলে ওটা হয়ে গেল অসমত্বরণ। অসমত্বরণ আমাদের সিলেবাসে নেই, তবে গ্রাফটা দেখে রাখতে হবে। ঠিক আছে? আমাদের সিলেবাসে যা আছে সম্পূর্ণ ক্যালকুলেশন সমত্বরণ নিয়ে আছে। তো সমত্বরণ যদি প্রকাশ করতে হয়, ভালো করে মন দিয়ে শুন। যদি সমত্বরণ হয়, তাহলে ধরে নিচ্ছি যে যখন আমি টাইম স্টার্ট করেছি, টাইম কাউন্ট করা স্টার্ট করেছি, তখন তার মধ্যে কিছু একটা বেগ ছিল। কিছু সময় পরে গেলাম, তার বেগটা বৃদ্ধি পেল। কতটুকু বৃদ্ধি পেল? 2 মিটার পার সেকেন্ড। আরো কিছু সময় পরে গেলাম, আরো 2 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেয়ে গেল। আরো কিছু সময় পরে গেলাম, আরো 2 মিটার পার সেকেন্ড, মানে সমান হারে বৃদ্ধি পাচ্ছে। বুঝতেই পারছিস? যদি যোগ করা যায়, এরকম একটা সরল রেখা পাওয়া যাবে। বুঝতে পারলি? এই যে বেগটা, এটা হচ্ছে প্রাথমিক বেগ। কি বলা হয় এটাকে? প্রাথমিক বেগ। আলটিমেট যে বেগটা অ্যাচিভ করলো, এই যে এই বেগটা, এই বেগের মানটা কত? এটা হচ্ছে ভি, অন্তিম বেগ। ক্লিয়ার? আর এটা কি? এটা হচ্ছে টাইম, কতটা সময় লাগলো। এটাকে টাইম অ্যাক্সিস বলছি, এটাকে ভি অ্যাক্সিস বলছি। আপত্তি আছে বুঝতে? নেই তো? এটা কি? সমত্বরণে গতিবেগ। সমত্বরণে কিন্তু প্রথম দিকে কিছু একটা বেগ ছিল। এবার এমন হতে পারে যে প্রথম দিকে বেগ ছিল না, জিরো বেগ ছিল। তাহলে যদি জিরো বেগ থাকে, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে স্টার্ট হয়ে যাবে। মানে উঠবে তো সরল রৈখিক পথে ওইরকম ভাবেই, কিন্তু জিরো থেকে স্টার্ট হয়ে যাবে। এটা হয়ে যাবে প্রথম দিকে প্রাথমিক বেগটা জিরো, কিন্তু সমত্বরণে যাচ্ছে, ধীরে ধীরে বেগ বাড়ছে। আর এটা কি? এটা হচ্ছে প্রথম দিকে বেগ কিছুটা ছিল, তারপরে সমত্বরণে যাচ্ছে। ক্লিয়ার? অসুবিধা নেই বুঝতে? ওকে। সমত্বরণ হয়ে গেল। যদি সমমন্দন হয়, মন্দন মানে কি রে? মানে বেগটা হ্রাস পাবে। তাহলে সমমন্দনকে এবার দেখাই। সমমন্দন, তার মানে প্রথম দিকে বেগ তো ছিল নিশ্চয়ই। প্রথম দিকে বেগ ছিল, হাইয়েস্ট বেগ ছিল জিরো যখন কাউন্ট করি। যত সময় যাচ্ছে বেগ কমছে, যত সময় যাচ্ছে বেগ কমছে, কমতে কমতে এরকম হয়ে গেল। যদি একটা টাইম পরে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে কমতে কমতে। তাই না? এটা হয়ে গেল সমমন্দন। গ্রাফ দেখে বোঝা যাবে এরপর থেকে। গ্রাফ দেখে বুঝতে পারবি সমবেগ। এই যেখানে বেগ দেখতে পাচ্ছিস, বেগ সমান, তাই তো?
সমত্বরণ বেগের মান ধীরে ধীরে বাড়ছে, সমান হারে বাড়ছে। যদি প্রথমে কিছুটা বেগ থাকে তাহলে এটা হবে, আর যদি বেগ না থাকে, জিরো থেকে স্টার্ট করে, তাহলে এটা হবে। সমমন্দন মানে বেগের মান কি হচ্ছে, ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, কমছে, হয়ে গেল। যদি বেগ ত্বরণ সরি যদি ত্বরণ মন্দন সমান হারে না হয়, অসম হারে যদি হয়, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে বিষয়টা এবার দেখব। যদি সমহারে না হয়, 5 নাম্বার, ক্রমবর্ধমান ত্বরণ মানে কি রে? ত্বরণ বাড়ছে, বুঝতেই পারছিস। আচ্ছা, ত্বরণ বাড়ছে, তাহলে সেই ক্ষেত্রে গ্রাফটাকে কেমন ভাবে দেখাবো, মন মন দিয়ে দেখবি। এদিকে টাইম, এদিকে ভেলোসিটি। মনে করছি প্রাথমিক বেগ একটা ছিল কিছু, জিরো থাকতে গেলে তো এখান থেকে স্টার্ট হয়ে যাবে। প্রাথমিক বেগ কিছু একটা ছিল, এবার যত সময় আমি বাড়াচ্ছি, এর বেগটা কি হচ্ছে, বাড়ছে। আরো সময় বাড়ালাম, বেগটা তাড়াতাড়ি বেড়ে গেল। আরো সময় বাড়ালাম, বেগটা আরো তাড়াতাড়ি বেড়ে গেল। বুঝতে পারছিস? তাহলে জয়েন করতে গেলে এইরকম হয়ে যাচ্ছে। এটাকে আরেকটু ভালো করে আমি একে দেখাচ্ছি, এইভাবে না দেখিয়ে এটাকে দেখাচ্ছি এইরকম ভাবে। ক্লিয়ার হয়েছে? এখানে এতটুকু বৃদ্ধি পেলো, এখানে এতটুকু, যত সময় বাড়ছে তত স্পিডে বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটাকে বলছি আমরা ক্রমবর্ধমান ত্বরণ। আচ্ছা, তাহলে ক্রমবর্ধমান ত্বরণটা বুঝে গেছিস। ক্রম হ্রাসমান ত্বরণ, ক্রম হ্রাসমান ত্বরণ মানে ধীরে ধীরে ত্বরণের মান কমবে। ত্বরণ মানে তো বেগ বৃদ্ধি পাচ্ছেই, তাই না? কিন্তু এই বেগ বৃদ্ধি হওয়ার যে পরিমাণটা, সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে, এতটা স্পিডে বাড়ছে না। তো সেটাকে যদি গ্রাফে দেখাতে হয়, তাহলে এইভাবে দেখাবো, টাইম ভেলোসিটি। এইভাবে যদি যেত তাহলে তো তোর ত্বরণ সমত্বরণ হতো। এইভাবে হতে গেলে ত্বরণ বাড়ছে ধীরে ধীরে। এবার ত্বরণের মান যদি ধীরে ধীরে কমে, প্রথমে এটা একটা ভেলোসিটি ছিল, টাইম যাচ্ছে, ভেলোসিটি বেশি করে বাড়ছিল, টাইম যাচ্ছে, ভেলোসিটি বাড়ার পরিমাণ কমে যাচ্ছে, টাইম যাচ্ছে, ভেলোসিটি বাড়ার পরিমাণ কমে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। বুঝতে পারলি? মনে থাকবে তো? এরপর থেকে গ্রাফ দেখে বুঝিয়ে যাবো। যখন ওপরের দিকে যাবে, সেটা এইভাবে যাক, এইভাবে যাক, আর এইভাবে যাক, মানে ত্বরণ আছে। যদি সরল রেখা হয়ে যায়, তাহলে কিভাবে যাচ্ছে, সমত্বরণে যাচ্ছে। যদি তাড়াতাড়ি বাড়তে শুরু করে, ক্রম ক্রমবর্ধমান। যদি ধীরে 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 বাড়ে, ক্রম হ্রাসমান। একই রকম ভাবে মন্দনের ক্ষেত্রে দেখাবো এবার আমরা। আচ্ছা, মন্দনেরটা এটা মনে আছে? মন্দনের ক্ষেত্রে এবার কি দেয়, ক্রমবর্ধমান মন্দন, 7 নাম্বার, ক্রমবর্ধমান মন্দন। বাড়তে থাকছে, তাই না? মন্দন মানে কি, ভেলোসিটি কমে যাওয়ার হার, ভেলোসিটি কমে যাওয়ার হার, এটা বাড়তে থাকছে। এইভাবে যদি যাই, তাহলে সমমন্দনে যাচ্ছে, মানে মন্দনটা সমান আছে, সমান হারে কমছে। এবার আমাকে করতে হবে কি, তাড়াতাড়ি কমে যাচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি কমে যাচ্ছে। তাহলে দেখ, গ্রাফটা এরকম হবে, ঠিকই আছে। এই জায়গায় তুই যদি একটা স্পর্শক অঙ্কন করিস, তাহলে স্পর্শকটা এটা হচ্ছে, মানে এই অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, বুঝতে পারছিস? ইমাজিনারি জাস্ট এটা। যদি আমি এখানে করি, তাহলে অ্যাক্সিসটা দেখ এইখানে অ্যাঙ্গেল তৈরি করছে। যদি আমি এখানে করি, তাহলে অ্যাক্সিসটা এইখানে অ্যাঙ্গেল করছে। দেখ, যত দূরে যাচ্ছে অ্যাঙ্গেলটা কিন্তু তত বাড়তে থাকছে। প্রথম দিকে 30 ডিগ্রি, পরে 60 ডিগ্রি, পরে কত হয়ে গেল, একটু বেশি হয়ে গেল, মনে কর 85 ডিগ্রি, তাই না? তো যত দূরে যাচ্ছি অ্যাঙ্গেল ধীরে ধীরে বাড়তে থাকছে। তার মানে এই জায়গাটাতে ক্রমবর্ধমান মন্দন হচ্ছে, মন্দন তাড়াতাড়ি কমে যাচ্ছে। ঠিক আছে? আর এটার ক্ষেত্রে কি হচ্ছিল, যদি টাইম করি, এদিকে এদিকে ভেলোসিটি নিই, গ্রাফটা যদি এরকম হয়, দেখ এখানে স্পর্শক অঙ্কন করলে যায় অ্যাঙ্গেল, এখানে স্পর্শ করলে অ্যাঙ্গেলটা আরো কমে গেল, ছোট অ্যাঙ্গেল হয়ে গেল না? এটা অনেক বড় অ্যাঙ্গেল, তাই তো? তো যত দূরে যাচ্ছে অ্যাঙ্গেল কমে যাচ্ছে, তার মানে এই মন্দনটা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। ঠিক আছে? আমি অ্যাঙ্গেল দিয়ে কেন ব্যাখ্যা করলাম, একটু পরেই তোকে আমি এক্সপ্লেন করব, যে এখানে যে স্পর্শকটা যে কোণ তৈরি করে, সেই কোণটাই হচ্ছে ত্বরণ বা মন্দনের মান, বেগ সময় লেখচিত্রে। এটা আমি একটু পরেই তোকে দেখাচ্ছি আবার। এতদূর পর্যন্ত সমস্যা নেই তো? প্র্যাকটিস করতে পারবি বাড়িতে প্রচুর পরিমাণে। প্রথম দিকের গুলো সমস্যা হবে না, সমস্যা হবে এই কার্ভের গুলো। এই কার্ভের গুলোই কিন্তু গুলিয়ে যাবে, যেমন আমার গুলিয়ে যাচ্ছে তেমন তোদের গুলিয়ে যাবে। তো ধৈর্য সহকারে এটা কিন্তু বুঝতে হবে। আপত্তি আছে কোনো কিছুতে? ওকে, এবার গতীয় সমীকরণ। গতীয় সমীকরণ, ইকুয়েশন অফ মোশন বা গতীয় সমীকরণ। 4টা সমীকরণ আমরা পড়বো গতি রিলেটেড। 1 নাম্বার, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এর আগেও তোরা এগুলো পরিচিত আছিস আগে থেকেই। ভি স্কোয়ার ইকুয়াল টু 2 এস, এস ইকুয়াল টু
হাফ এটি স্কোয়ার, আর একটা ছিল এসএন ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান। কোনটা কি এবার একটু আমি এক্সপ্লেন করবো তোকে ধীরে ধীরে। এখানে ইউ মানে হলো কি রে, প্রাথমিক বেগ, মানে প্রথম দিকে যে বেগটা আছে আর কি। ভি মানে অন্তিম বেগ। এ মানে যদি ত্বরণ হয় তাহলে এর মান পজিটিভ হবে, যদি মন্দন হয় তাহলে এর মান ঋণাত্মক নেগেটিভ হবে। টি মানে কতটা সময় তুই কাউন্ট করছিস। ওকে, আর একটা এসএন আছে, এটা নিয়ে পরে বলছি আমি, এন আর এসএন নিয়ে পরে বলছি। যদি তোকে প্রাথমিক বেগ বলে দেয়, তোকে ত্বরণ বলে দেয় এবং টাইম বলে দেয়, দিয়ে বললো যে এত সময় পরে অন্তিম বেগ কত হবে, তুই এই ফর্মুলা ইউজ করে নিলি। বা অন্তিম বেগ বললো, প্রাথমিক বেগ হলো, ত্বরণ বললো, বলো সময় কত লাগলো, তুই টিপের মন কথা ডেটা দেখে তুই বুঝিয়ে কোন ইকুয়েশন। এখানেও সেরকম ভাবে এখানে টাইমের কোনো গল্প নেই, যদি টাইমের কোনো গল্প না থাকে তাহলে এই ইকুয়েশনটাকে ইউজ করবো। এখানে অন্তিম বেগ, প্রাথমিক বেগ, দূরত্ব আর ত্বরণ আছে, মানে চারটা করে টার্ম তো আছেই। এইখানে দেখ অন্তিম বেগের কোনো গল্প নেই, দূরত্ব, প্রাথমিক বেগ আর টাইম আর ত্বরণ। ঠিক আছে, এই যে ইকুয়েশনটা, এটা কি, এখানে এসএন মানে হচ্ছে এন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। বুঝতে পারলাম না, পারলি কি বুঝতে? এন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে কি, ভালো করে শোন। তোকে আমি ওপর থেকে ফেলে দিলাম, কোথা থেকে ফেলে দিলাম, ওপর থেকে ফেলে দিলাম। কেন ফেলে দিলাম, পড়া করিসনি, নিয়ে গিয়ে ওপর থেকে ফেলে দিলাম। তাহলে যখন তোকে আমি ফেলবো তখন তোর মধ্যে কোনো কোনো বেগ নেই, তার মানে তোর মধ্যে বেগ কত, জিরো। তুই একটু নামলি, তোর বেগ বেড়ে গেল, করতে শুরু করলি, ঠিক আছে, বেগ বেড়ে গেল। আরেকটু নিচে গেলি, এখানে 2 ছিল, এখানে 5 হয়ে গেল। আরো নিচে গেলি, 10 হয়ে গেল। আরো নিচে গেলি, 15 হয়ে গেল। আরো নিচে এখানে যখন লাগবি একদম 25 হয়ে গেল, ধরে নে। লেগে আবার একটু উঠে যাবি, লাফিয়ে উঠবি, তাই না, ইমাজিন করিস না আবার ওটাকে। তো এই জায়গায় যখন তুই ধাক্কা খেলি 25 হয়ে গেল, মানে বুঝতে পারছিস যত নিচে যাচ্ছিস তত তোর স্পিড বাড়তে থাকছে। এমনটাই হয়ে থাকে সাধারণত। এই এই পেনটাকে যদি আমি ফেলে দিই আর স্লো মোশনে যদি দেখিস, যত নিচে এসে তত স্পিড বাড়ছে। ঠিক আছে, যাই হোক, বিষয়টা এটা নয়। বিষয়টা হচ্ছে এখান থেকে এখানে আসতে মনে করো 1 সেকেন্ড লেগেছে, এখান থেকে এখানে যেতে 2 সেকেন্ড, এখান থেকে এখানে 3 সেকেন্ড, এখান থেকে এখানে 4 সেকেন্ড, এখান থেকে এখানে 5 সেকেন্ড। তো 5তম সেকেন্ডেও কিন্তু এতটুকু দূরত্ব গিয়েছে। কথা বুঝতে পারলি কি বললাম? 4তম সেকেন্ডেও এতটুকু দূরত্ব গিয়েছে, 3তম সেকেন্ডে এতটুকু দূরত্ব গিয়েছে। কিন্তু আমি যদি তোকে জিজ্ঞাসা করি 5 সেকেন্ডে কতটা গিয়েছে, তুই বলবি এখান থেকে এতটি গিয়েছে। কথাটার মানে আলাদা। আবার বলছি, তোকে যদি জিজ্ঞাসা করা হয় 5 সেকেন্ডে কতটা গিয়েছে, তুই বলবি এখান থেকে এত দূর গিয়েছে। কিন্তু তোকে যদি বলি 5তম সেকেন্ডে কতটুকু গেছে, তো 5তম মানে 4-এর পর থেকে শুরু করে 5-এর মধ্যে, ওই একটা সেকেন্ডে কতটা গেছে, তাই না? এখানে একটা সেকেন্ডে যতটুকু যাবে এখানে তার থেকে একটু বেশি যাবে, কারণ বেগ বেড়ে গেছে। এখানে 1 সেকেন্ডে আরো একটু বেশি যাবে, এখানে আরেকটু বেশি যাবে, এখানে সব থেকে বেশি যাবে। বোঝা গেল? তো ওই যে একতম এক নম্বর যে সেকেন্ডটা, 5তম, 4তম, 3তম, 2তম, যাই বলুক না কেন, সেটাই হচ্ছে এসএন। আর এনটা কি, তোকে যদি 5তম বলে তাহলে এন এর মান 5, 4তম বললে এন এর মান 4। বুঝতে পেরেছিস তো? তাহলে দুটো ডিস্টেন্সের, দুটো দূরত্বের মধ্যে কিন্তু পার্থক্য আছে, একটা 5 সেকেন্ডে আর একটা হচ্ছে 5তম সেকেন্ডে। তো যখন তোকে 5তম সেকেন্ড বলবে, তুই কি করবি, তুই বলবি যে 4 নম্বর সেকেন্ডের পর থেকে 5 নম্বর সেকেন্ডের মধ্যবর্তী। তোকে যদি বলি 10তম সেকেন্ড, তুই বলবি 9 থেকে শুরু করে 10 পর্যন্ত যে ডিস্টেন্সটা। তোকে যদি বলি 11তম সেকেন্ড, তুই বলবি 10 থেকে শুরু করে 11 পর্যন্ত। 11 থেকে 12 চলে যাবি না আবার, গোলাচ্ছে না তো। 5তম যদি বলা হয় তাহলে বলবি 4 থেকে 5-এ যেতে যে সময়টা। তোকে যদি বলা হয় 10তম, তুই বলবি 9 থেকে 10-এ যেতে যে সময়টা, মানে 9-এর পরে 10-এর আগে, সেটা হলো 10তম। ওকে, ব্যাস, এগুলো প্রবলেম সলভ করতে হেল্প করবে তোকে। তাহলে এই চারটা হচ্ছে গতীয় সমীকরণ। এই গতীয় সমীকরণগুলোর প্রমাণ আমি করেছি ওখানে, তবে আগের সিলেবাসে ছিল তাই জন্য করেছি। এখন তোদের প্রমাণে যেতে হবে না। তোদেরকে একটা বিষয় গ্রাফে জেনে নিতে হবে, সেটা হচ্ছে এইটা। দেখ, বেগ সময় লেখচিত্রে আমি যদি জেনারেলি, আমি তোদেরকে কি বললাম, যে যা করবি সব সমত্বরণের ক্ষেত্রে করবি। আমাদের সিলেবাসে সমত্বরণ আছে। তো সমত্বরণের ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, এইরকম। এইটা কি, প্রাথমিক বেগ ইউ, কি এটা, প্রাথমিক বেগ ইউ, আমি নাম দিয়ে দিচ্ছি ও এ বি। আর এই যে ডিস্টেন্সটা বিসি, এটা কি অন্তিম বেগ, এবং এটাকে কি বলবো, ভি। ওসিটাকে কি বলবো আমি, টাইম, কতটা সময় লাগলো, তাই না? যদি আমি এখান থেকে এ ডি যুক্ত করে দিলাম, তাহলে এডিটাও টাইম। ওসির মান এডির মান কি আলাদা কিছু? একই জিনিস। এখান থেকে তুই যদি ত্বরণটা বের করতি, তাহলে বলতি ত্বরণ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, বলতি তো। গ্রাফে ভি মানে কোনটা, বিসি। ভি মানে কোনটা, বিসি। গ্রাফে ইউ মানে ওএ, লিখতে পারবো এরকম ভাবে। আর গ্রাফের টাইম মানে ওসি। এবার বিসি থেকে ওএ মাইনাস করা যাবে না, ওএটাকে যদি আমি ডিসি লিখি, ওএ আর ডিসি তো সমান, একটা লাইন টেনে দিয়েছি,
তাহলে বিসি মাইনাস ডিসি, ওসিটাকে আমি এডি লিখে দিলাম, ওসিটা কি হয়ে গেল এডি। বল আপত্তি আছে এতদূর পর্যন্ত? এগুলো তোকে ডেরাইভ প্র্যাকটিস করতে হবে, শুধু দেখে না আমি কোথা থেকে নিয়ে আসছি। এবার এই যে বিসি আর মাইনাস ডিসি, বিসি মানে পুরোটা, ডিসি মানে এতটুকু, মাইনাস করলে এটা পেয়ে গেল, নাম কি এটার? বিডি। আর নিচে কি আছে? এডি। তাহলে দেখ বিডি বাই এডি, লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা, লম্ব বাই ভূমি মানে, তাহলে ত্বরণ কি প্রকাশ করছে? ত্বরণ প্রকাশ করছে নতিটাকে, এই সরল রেখাটার নতিকে। ম্যাথমেটিক্সে তোরা সরল রেখা নিয়ে পড়বি আলাদা করে। এই যে ট্যান থিটা পার্টটা, এটাকে বলা হয় নতি। এই ট্যান থিটা যত বেশি হবে নতি তত বেশি, ট্যান থিটা যত বেশি হবে সরল রেখা তত খাড়া হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে বেগ সময় লেখচিত্রে ত্বরণ এ মানে হচ্ছে নতিকে প্রকাশ করবে। কাকে প্রকাশ করবে? নতিকে। নতি মানে কত? ট্যান থিটা। এই জন্যই আমি ওই আগের গ্রাফগুলো যখন দেখাচ্ছিলাম কোণ দিয়ে প্রকাশ করছিলাম। কোণ যত বেড়ে যাবে ত্বরণ তত বেড়ে যাবে, কোণ যত কমে যাবে ত্বরণ তত কমে যাবে। বোঝা গেল? এবার তুই আমাকে বলবি দুটো গ্রাফ, ভালো করে মন দিয়ে শুন। এই একটা গ্রাফ, এটা 1 নম্বর গ্রাফ, আর একটা গ্রাফ হচ্ছে এইরকম 2 নম্বর গ্রাফ। আমাকে তুই বল কোন গ্রাফটাতে বা 1 এবং 2 নাম্বার কোনটার ক্ষেত্রে ত্বরণের মান বেশি? ত্বরণের মান বেশি, 2 এ ত্বরণের মান বেশি। কেন, কি করে বোঝা গেল? এই টি অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেটা এটা, আর এই টি অ্যাক্সিসে যেটা অ্যাঙ্গেল করছে সেটা এটা, তুলনামূলকভাবে বেশি অ্যাঙ্গেল। এটাকে থিটা 1 বল, এটাকে থিটা 2 বল। তো ছবি দেখে বোঝাই যাচ্ছে যে থিটা 2 গ্রেটার দেন থিটা 1, তার মানে ট্যান থিটা 2 গ্রেটার দেন ট্যান থিটা 1 হবে, তার মানে এ 2 গ্রেটার দেন এ 1 হবে। তাহলে 2 নম্বরের ক্ষেত্রে ত্বরণ বেশি হবে, দেখেই বোঝা যাবে। এবার অসুবিধা নেই তো? বাহ, এই ছিল তোর গ্রাফ রিলেটেড বিষয়গুলো এবং গতীয় সমীকরণ। হয়েছে? এবার এই গতীয় সমীকরণটাকে আমরা ইউজ করব বিভিন্ন ক্ষেত্রে, আমরা ইউজ করব। প্রবলেমগুলো আজকে করবো না, প্রবলেম পরের দিন করব। বিভিন্ন ক্ষেত্রে ইউজ করব, কোথায় কোথায় কিভাবে ইউজ করতে পারি একটু মন দিয়ে শুনে নে। একদিনে থিওরি শেষ করে দিচ্ছি, প্রথম দিনেই, পরের দিন প্রবলেম করাবো। উল্লম্ব গতি, উল্লম্ব গতি মানে ভার্টিক্যাল মোশন। ভার্টিক্যাল মোশন মানে কোনো অবজেক্টকে যদি আমি ওপরের দিকে ছুড়ে দিই বা কোনো অবজেক্টকে ওপর দিকে ছেড়ে দিই, তাহলে এই ধরনের গতিটাকে বলবো উল্লম্ব গতি। এছাড়া এরকম হরাইজন্টাল গতি হতে পারে, সেটা আলাদা বিষয়, আমি হরাইজন্টাল গতি নিয়ে এখন আলোচনা করছি না, আমি জাস্ট উল্লম্ব গতি নিয়ে আলোচনা করছি। কোনো বস্তুকে ওপরের দিকে ছুড়ে দিই বা কোনো বস্তুকে ওপর থেকে ছেড়ে দিই, ওই বস্তুটার উপর একটা ত্বরণ কাজ করে, সেই ত্বরণটা হচ্ছে পৃথিবীর দ্বারা প্রযুক্ত অভিকর্ষ হচ্ছে ত্বরণ, তাই না? তাই তো? একটা বস্তুকে ছেড়ে দিলাম, ও নিচে পড়ছে, কোন ত্বরণের জন্য পড়ছে? অভিকর্ষ ত্বরণ জি এর জন্য পড়ছে। তো এখানে যে ত্বরণের মান এ, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জি। ক্লিয়ার আমার কথা? যদি কোনো বস্তুকে আমি ওপর থেকে ছেড়ে দিই, তাহলে বস্তুটা নিচের দিকে ত্বরণ নিয়ে নামবে, মানে যত নিচে নামবে বেগ বাড়বে, তাই তো? কিন্তু যদি আমি কোনো বস্তুকে ওপরের দিকে ছুড়ে দিই, তাহলে যত ওপরে যাবে বেগ কমবে, কমতে কমতে জিরো হবে। তার মানে ওপরের দিকে যাওয়ার সময় কিন্তু মন্দন নিয়ে চলছে, তাহলে সেক্ষেত্রে এর মানটা হবে মাইনাস জি। বোঝা গেছে কখন মাইনাস কখন প্লাস? ওপর থেকে ছেড়ে দিলে মানে নিচের দিকে নামতে গেলে প্লাস, ওপরের দিকে যেতে গেলে মাইনাস। কেন? কারণ ওপরের দিকে যত যাবে বেগ কমবে, আর বেগ যদি কমে তাহলে মন্দন, মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ। অসুবিধা আছে বুঝতে? নেই। যে সমীকরণগুলো আমরা লিখেছিলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওটাকে আমি লিখবো ইউ প্লাস জিটি, প্লাস মাইনাস দিয়ে দিলাম, প্লাস হতে পারে মাইনাস হতে পারে, ডিপেন্ড করবে উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। তারপরে আমি 2 নম্বর সমীকরণ লিখলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তো আমি কি বলবো 2gh বলে দিলাম। এস যেটা ছিল ডিস্টেন্স, সেটাকে আমি হাইট বলে দিলাম এখন, উচ্চতা। 3 নম্বরে কি ছিল? এস, এস তো বলবো না, কি বলবো? এইচ, ইউটি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার। খুব কঠিন কি এগুলো? খুব একটা কঠিন না, আর একটা এসএন এর ফর্মুলা আছে। ওকে, তো এইরকম ভাবে জিনিসগুলোকে ইউজ করতে হবে, এখানেই থেমে যাবো না। এটা যখন শিখলি তাহলে এবার এই বিষয়গুলো শিখে নে। কোনো একটা বস্তুকে তুই যদি ওপরের দিকে ছুড়ে দিস, ওপরে ছুড়ে দিলি একদম জোরে করে, তো সবাইকে ছুটতে দিলাম, কি ওপরে বেশি ছুটতে পারিস, তো যে যত বেশি স্পিডে ছুড়বি তার দ্বারা ওই ঢিলটা বেশি উচ্চতা অতিক্রম করবে, তাই না? তো যদি তোকে কখনো জিজ্ঞাসা করে যে কোনো বস্তু দ্বারা সর্বাধিক উচ্চতা কত হবে, সর্বাধিক উচ্চতা মানে সব থেকে বেশি কত উঁচুতে এটাকে ছুড়ে দিয়েছি আমি ওপরের দিকে, কিছু একটা ভেলোসিটি নিয়ে, ইউ ভেলোসিটি নিয়ে ছুড়ে দিয়েছি মনে কর। তো সব থেকে উঁচু কত উপরে উঠতে পারে, সব থেকে উচ্চতা যে ডিস্টেন্সটা সেটাকে আমি এইচ ধরে নিচ্ছি। তাহলে তুই এখানে কোনো একটা ফর্মুলা ইউজ কর, সব থেকে উঁচু, তুই এই ফর্মুলাটাকে ইউজ কর, কারণ এখানে টাইম নেই, আর আমি টাইমের গল্প বলিনি যেহেতু।
টাইম নেই। এই ফর্মুলাটাকে যদি ইউজ করিস, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাই হবে না? মাইনাস কেন হবে? ওপরের দিকে যাচ্ছে, ত্বরণ কমছে। আচ্ছা, যখন সব থেকে ওপরে চলে আসবে, একদম ম্যাক্সিমাম পয়েন্টে চলে আসবে, তখন ভেলোসিটি কত? কিছুক্ষণের জন্য থামবে, তারপর নামতে শুরু করবে, তাহলে ভেলোসিটি জিরো, মানে অন্তিম বেগ। প্রাথমিক বেগ তো ডিপেন্ড করছে তোর উপরে, তুই কত দিয়েছিস, -2gh। এখন এইচটা হয়ে যাবে ক্যাপিটাল এইচ, মানে এইচ এর মান হয়ে গেল ক্যাপিটাল এইচ, ম্যাক্সিমাম হাইট। তাহলে এটাকে ক্যালকুলেট করলে এইচ ইকুয়াল টু কি হচ্ছে, ইউ স্কোয়ার বাই 2g হচ্ছে। এটাকে ওদিকে নিয়ে গেলি, ডিভাইড করলি, এটা আসছে। তার মানে ম্যাক্সিমাম হাইট কত হবে সেটা ডিপেন্ড করছে তোর বেগের উপর, তুই কত বেগ দিয়ে ছুটছিস ওকে। বোঝা গেল? ম্যাথমেটিক্সের সাথে প্র্যাকটিক্যাল লাইফের মিলাতে পারছি আমি। ওকে, তাহলে ইউ যত বেশি হবে এইচ তত বেশি হবে। জি এর উপর তো ডিপেন্ড করছে বলতে কি, জি তো কনস্ট্যান্ট 9.8, তাই না? তুই পৃথিবী পৃষ্ঠ থেকে ছুটছিস, কতই উপরে বা ছুড়ে দিবি, 9.8। যাই হোক, তাহলে এটা হলো ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা। তুই চাইলে এটা মুখস্থ রাখতে পারিস, চাইলে এখান থেকে 2 লাইন করে নিতে পারিস। এটা মুখস্থ রাখলে বেশি বেটার হয়, প্রবলেম তাড়াতাড়ি হয়ে যাবে। হলো? আচ্ছা, সর্বাধিক উচ্চতা হলো। এবার সর্বাধিক উচ্চতায় উঠার জন্য সময় কত লাগবে? আমি ওটাকে বলছি আরোহণ কাল। কি বলছি? মানে উপরে ওঠার কাল। সর্বাধিক উচ্চতায় যাওয়ার জন্য কতটা সময় দরকার? সময় সময় সময়, এই যে সময়। সর্বাধিক উচ্চতায় গেলে ভি তুই জানিস 0। তাহলে আরোহণ কাল বের করার সময় ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। ভি তো 0 হয়ে যাবে, ইউ তোর হাতে আছে, জি ইন্টু টি। সর্বাধিক উচ্চতায় ওঠার জন্য টাইমটা ধরে নিচ্ছি ক্যাপিটাল টি। তাহলে এখান থেকে ক্যাপিটাল টি ইকুয়াল টু কত হচ্ছে বল? তোর হাতে আছে সবকিছু। ইউ যত বেশি দিবি তত বেশি টাইম নিয়ে উপরে উঠবে, তাই না? ম্যাক্সিমাম হাইটে যেতে তত বেশি সময় লাগবে। টি ইকুয়াল টু ইউ বাই জি। খুব কঠিন, মুখস্থ করতে পারবি তো? একটা ইউ স্কোয়ার বাই 2g আর একটা হচ্ছে ইউ বাই জি। এটা সর্বাধিক উচ্চতায় যাওয়ার আরোহণ কাল। সর্বাধিক উচ্চতা থেকে নিচে নামার অবরোহণ কাল। অবরোহণ কাল মানে সব থেকে উঁচু থেকে যখন ও নিচে নামবে, সব থেকে উঁচু থেকে এবার নিচে নামবে, মানে এখান থেকে নিচে নামবে। যখন ও মানে সব থেকে উপরে আছে, তখন ওর ভেলোসিটি কত রে? 0, মানে প্রাথমিক বেগ 0। ওপর থেকে নিচে নামছে কিন্তু, তাহলে এটা প্রাথমিক বেগ, আর নিচে যত যাবে অন্তিম বেগ বাড়তে শুরু করবে। তাহলে ওপর থেকে যখন নিচে নামবে, তুই প্রাথমিক বেগ 0 জানিস, উপর থেকে নিচে নামার জন্য টাইম বের করতে হবে। এই ফর্মুলা কাজে লাগাই বলছিস। প্রাথমিক বেগ তো জানিস, অন্তিম বেগ জানিস, তাহলে এই ফর্মুলা কাজে লাগানো গেল না। আচ্ছা, এই ফর্মুলাটাকে কাজে লাগাবো কি করে? প্রাথমিক বেগ জানিস আর সর্বাধিক উচ্চতাও জানিস, সর্বাধিক উচ্চতা। তাহলে এই ফর্মুলা যদি কাজে লাগিয়ে দিই আমি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। প্লাস কেন? নিচে নামছে। আচ্ছা, এইচ এর মান কি লিখবো? সর্বাধিক উচ্চতা ইউ স্কোয়ার বাই 2g। ইউ তো 0, তাই তো? প্লাস হাফ জিটি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখ টি ইকুয়াল টু কি বেরাচ্ছে, 2 ক্যান্সেল আউট, জিটা এবারে চলে আসবে, টি স্কোয়ার ইউ বাই জি আসছে, দেখ আসছে। তার মানে নিচে নামতে সময় কতটা লাগছে? ইউ বাই জি। এখানে ইউটা 0, এই ইউটা 0 নয় কিন্তু, এই ইউটা কোনটা? এই ইউটা হচ্ছে প্রাথমিক বেগটা, আর এই ইউটা কোনটা? যখন আমি নিচ থেকে ছুড়ে দিয়েছিলাম কত বেগে সেটা, বুঝলি? দুটোকে ইউ লিখেছি অ্যাকচুয়ালি আমি, কিন্তু দুটো মানে আলাদা। এটা ইউ মানে হচ্ছে এখান থেকে যখন নামতে শুরু করলো সেই প্রাথমিক বেগটার কথা বলছি, আর এইচ এর জায়গাতে যে ইউটা বসিয়েছি আমি আগে, সেটা অ্যাকচুয়ালি কি, যখন নিচ থেকে ছুড়ে দিয়েছিলাম সেই বেগটা। তো বসাতে গেলে কথা হচ্ছে ইউ বাই জি। তাহলে মোট কথা এরকম দাঁড়ালো যে একটা বস্তুকে আমি উপরের দিকে ছুড়ে দিলাম, বস্তুটা উপরে গিয়ে আবার নিচে ঘুরে আসলো, টোটাল টাইম কত লাগলো? ইউ বাই জি উপরে উঠতে প্লাস ইউ বাই জি নিচে নামতে, মানে টোটাল টাইম লাগলো 2u বাই জি। টোটাল টাইম কত লাগলো? ইউ বাই জি উপরে উঠতে, ইউ বাই জি নিচে নামতে, টোটাল টাইম লাগলো 2u বাই, মানে যত সময় উপরে যেতে নেবে ঠিক তত সময় নিচে নামতে নেবে। বোঝা গেছে? ওকে, এটা হলো অবরোহণ কাল আর হচ্ছে আরোহণ কাল। আশা করি অসুবিধা নেই। লাস্ট একটা পার্ট আছে, সেটা হচ্ছে প্রক্ষেপ বেগ এবং প্রত্যাবর্তন বেগ। প্রক্ষেপ বেগ কথাটার অর্থ কি? যে বেগে আমি ওপরের দিকে ছুড়ে দিচ্ছি। আর প্রত্যাবর্তন বেগ কথাটার অর্থ কি? যে বেগে ওই বিন্দুতে আবার ঘুরে আসছে। বুঝলি আমার কথা? এটা ভূমি, মাটি, ভূপৃষ্ঠ। এখান থেকে তুই ওপরের দিকে একটা বস্তুকে ছুড়ে দিলি, কত বেগে ছুড়ে দিলি? ইউ। যাচ্ছে 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 যাচ্ছে, এখানে এসে থেমে গেল। কত হয়ে গেল ভেলোসিটিটা? অন্তিম বেগ হয়ে গেল 0। এবার এখানে এসে থেমে গেল, এবার কি করবে? নিচের দিকে নামতে শুরু করলো, নামছে 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 নামছে, এখানে পৌঁছাবে। যখন এখানে পৌঁছাবে দেখানো যায় যে বেগে ছুড়েছিলি সেই বেগেই ঘুরে এসছে। বুঝলি?
এই জায়গাটাতে ওঠার সময় যেই বেগ ছিল, নামার সময় যখন এই বিন্দুতে আসবে তখন সেই বেগটাই থাকবে, শুধু ডাইরেকশনটা উল্টো পাল্টা হয়ে গেল। ওঠার সময় উপরের দিকে বেগ ছিল, নামার সময় নিচের দিকে বেগ হয়ে গেল। বোঝা গেল? এই কারণে কখনো বন্দুকে যদি ফায়ারিং করা হয়, এগুলো না শিখে বন্দুক তোর হাতে দিবে না। তুই যদি ফায়ারিং করিস, মনে কর বন্দুক নিয়ে উপরের দিকে ছুড়ে দিলি, দিয়ে তুই ওখানে দাঁড়িয়ে আসিস, বন্দুক এখান এখান থেকে গুলি যে বেগে বেরালো, সেই বেগে তো উপরে উঠলো, তুই বলি উপরে গিয়ে তো ঠান্ডা বেগ কমেই যাবে। তারপরে কত স্পিডে যখন নামবে, এখান থেকে যে বেগে গেছিল সেই বেগে নামবে, আর তুই যদি দাঁড়িয়ে থাকিস মাথায় ঢুকে যাবে। বুঝতে পারলি ব্যাপারটা? তো এই যে কনসেপ্টটা জানা থাকলো, এবার এটা যদি বের করতে হয় তোকে কখনো, প্রক্ষেপ বেগ আর প্রত্যাবর্তন বেগ কত হবে তোকে যদি বের করতে বলে, তাহলে তুই কি করে বের করবি? তুই ফর্মুলা ইউজ করবি ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এই ফর্মুলা। এই জায়গাটা একটু বোঝার ব্যাপার আছে, কেন আমি এটা ইউজ করছি আর কি হবে, কনফিউশন হয়ে যাবে এখনই দেখবি। ইউ বেগটা প্রাথমিক বেগ, যেটা নিয়ে আমি উপরের দিকে ছুড়ে দিলাম। ভি বেগটা হচ্ছে যে বেগে এখানে ঘুরে আসবে। জি মানে হচ্ছে ওপরের দিকে যাচ্ছে, তাই মাইনাস জি। কিন্তু একটা টাইম পর তো আবার নিচের দিকেও আসবে, তখন তো প্লাস জি হয়ে যাওয়ার কথা। এই জায়গাটা কনফিউশন হবে। আর টিটা কি? উপরে যেতে আর নিচে নামতে টোটাল টাইমটা কত? 2u/g। আমি কি করব? আমি শুধুমাত্র একটা ডাইরেকশনের কথাই ভাববো, আমি দুটো ডাইরেকশন ভাববো না। অটোমেটিক ক্যালকুলেট করে তোকে আনসার দিয়ে দিবে, এটাই ম্যাথমেটিক্সের ম্যাজিক। ভালো করে শোন। আমি ওপরের দিকে ছুড়ে দিয়েছি, তাহলে ইউ ভেলোসিটি নিয়ে ওপরে ছুড়ে দিয়েছি, এ ওপরে যাবে, এখানে গিয়ে অন্তিম বেগ 0 হয়ে যাবে। আমি এটাকে অন্তিম বেগ ধরছি না, আমি ধরছি যখন এখানে ঘুরে আসবে তখন অন্তিম বেগটা কত। বুঝতে পারলি? এখান থেকে এখানে গিয়ে আবার ঘুরে আসতে ওর টাইম কত লাগবে? ওই যে বের করেছি 2u/g। তো আমি ধরে নিচ্ছি, আমি এত কিছু ভাববো না, আমি ধরে নিচ্ছি এখান থেকে ওকে ছুড়ে নিচ্ছি, 2u/g টাইম পরেও কোথায় থাকবে, বা ওর বেগটা কত হবে। তো 2u/g টাইম পরে, 2u/g টাইম পরে ওর বেগটা কত হচ্ছে, দেখ জি জি কেটে গেল, মাইনাস ইউ। বেগটা কত হচ্ছে? মাইনাস ইউ। তো 2u/g টাইম পরে ও তো ঘুরে ফিরে এখানে আসবে, তখন বেগটা কত হচ্ছে? ইউই হচ্ছে, কিন্তু মাইনাস, মানে উল্টো দিকে হচ্ছে। তোকে ভাবতে হলো না যে উপরে যাওয়ার সময় মাইনাস, নিচে যাওয়ার সময় প্লাস, ওগুলো ভাবতে হলো না। তুই শুধু ওকে টাইম দেখিয়ে দিলি, ও নিজে তোকে ক্যালকুলেট করে বসিয়ে দিল। ঠিক আছে? তোকে শুধু বুঝতে হলো যে এটা উপরের দিকে গেল না, এটা নিচের দিকে এখানে চলে আসলো। এই জিনিসটা তোকে শুধু বুঝতে হলো। ক্লিয়ার ব্যাপারটা? পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করে দিলাম আমি, থিওরিটাকে কমপ্লিট করে দিলাম। পরের দিন প্রবলেম করাবো। বল, কোনো কনফিউশন আছে? তোর আছে কনফিউশন? আছে? এই জায়গাটা আছে, মাইনাসটা কেন হলো? তোদের কনফিউশন হচ্ছে এটা, আবার শোন। কনফিউশন তোদের এটা হয়েছে যে উপরের দিকে যখন পাঠাচ্ছি তখন তো মাইনাস দিয়েছি, ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ পর তো ও নিচেও নামবে, তখন তো আমার প্লাস দিয়ে ফর্মুলা করা উচিত ছিল। তাহলে আমি এরকম করতে পারতাম যে উপরের দিকে যাওয়ার সময় মাইনাস যখন ধরছি, তাহলে টি এর মানটা হতো শুধু u/g, উপরে উঠতে u/g। যখন তুই প্লাস ধরে ক্যালকুলেশন করবি, তখন টি এর মান আবার তুই u/g বসাবি, তাহলে দুবার তোকে ক্যালকুলেশন করতে হচ্ছে। তুই ওই দুইবার ক্যালকুলেশন করে এটাকে নিয়ে আসতে পারিস। আমি কি করলাম, দুইবার ক্যালকুলেশন করলাম না, আমি ভাবলামই না এখানে কি হলো, আমি জাস্ট ভাবলাম যে একে ছুড়ে দিয়েছি উপরের দিকে। এবার উপরের দিকে ছুড়ে দিতে গেলে ও কোথায় কোথায় যাবে না যাবে আমি দেখবো না। আমি ওকে ইউ ভেলোসিটিতে ছুড়েছি, ওকে ওপরের দিকে ছুড়েছি, মানে মাইনাস জি আছে। আর এখান থেকে ঘুরে এখানে আসবে, 2u/g টাইম লাগবে, তো 2u/g টাইম ওকে আমি দিয়ে দিলাম। এবার ও আমাকে ক্যালকুলেট করে দিবে যে এত সময় পরে বেগটা কত হবে। ও বলছে এত সময় পরে বেগটা হবে মাইনাস ইউ। ঠিক আছে? তো এখান থেকে যাওয়ার পর ওপরের দিকে তো আর ও যাবে না, ও নিচের দিকে আসবে, এটা আমি জানি অলরেডি। নিচের দিকে এখানে আসবে, এই জায়গাটা এসে বেগের মানটা হয়ে যাবে মাইনাস ইউ। বোঝা গেছে এবার? তাহলে এরকম ধরনের প্রবলেমে তুই শুধুমাত্র ডেটা বসিয়ে দিতে পারিস, ও তোকে ক্যালকুলেট করে দিয়ে দিবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? প্রথম দিকে একটু বিকট লাগতে গেলেও ধীরে ধীরে এগুলোতে অভ্যস্ত হয়ে যাবে। ম্যাথমেটিক্সের সাথে কি করলি, ফিজিক্স পড়লি না ম্যাথমেটিক্স পড়লি? সবই তো অঙ্ক করলাম, ইকুয়েশন লিখলাম, ইকুয়েশনকে সলভ করলাম, আর শুধু জানলাম যে এটা কাকে বলে ওটা কাকে বলে। তো ধীরে ধীরে এটাই বুঝতে পারবি যে ফিজিক্স মানে ম্যাথই, আর কিছুই না। ওই যে ফিজিক্স পড়েছিলি ওখানে পর্যায় সারণী আর হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, ওই জিনিসগুলো নেই এখন। ঠিক আছে? এখন শুধু তোকে ম্যাথ করতে হবে। গ্যাসের আচরণ চ্যাপ্টার পড়েছিলি তো, প্রবলেম করেছিলি, দু একটা করেছিলি বেছে বেছে উদাহরণ থেকে। এখন দু একটা করলাম না, এখন দু একটা থিওরি করবি, আর উদাহরণেই প্রবলেমই করবি 100টা। শুধু প্রবলেম আর প্রবলেম। অসুবিধা নেই, বুঝতে পেরে গেছিস সবাই? পুরোটা ক্লিয়ার? অসুবিধা হতে গেলে ভিডিও থাকবে, আবার ভিডিও থেকে দেখে নিবি। ঠিক আছে? আজকে এতটুকু।